তোমাদের বহু প্রতীক্ষিত শর্ট প্রশ্নগুলো নিয়ে আজকের আমি আলোচনা করতে চলেছি। আজকের মূলত আমি তোমাদের A4-এর যে পার্টটি রয়েছে DSE A4 আন্ডারস্ট্যান্ডিং গ্লোবাল পলিটিক্স, এই পার্টের শর্ট প্রশ্ন নিয়ে আজকের আলোচনা করব। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে মূলত 6th সেমিস্টারে পড়ছো, তাদের জন্য যে শর্ট প্রশ্নগুলো রয়েছে A4-এর যে পার্টগুলো থেকে শর্ট প্রশ্ন আমরা রেখেছি, অবশ্যই এখান থেকে তোমরা 100% কমন পাবে প্রতি বছরের মতোই। তোমাদের বহুবার তোমরা বলেছো, তার জন্য আমরা আবার নিয়ে চলে এসেছি। অপেক্ষা করতে বলেছিলাম, অবশ্যই আশা করি তোমরা পুরোটা দেখবে এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যদি আমার চ্যানেলটি এখনও পর্যন্ত না সাবস্ক্রাইব করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করো। ভাই, বন্ধু এবং যারা পলিটিক্যাল সায়েন্সে পড়ছে তাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলো। তাহলে চলো দেখে নেওয়া যাক তোমাদের জন্য কি কি আমরা শর্ট প্রশ্নগুলো রেখেছি। প্রথম যে শর্ট প্রশ্নটি বলছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা যা মানবাধিকারের উপরে কাজ করে থাকে। অর্থাৎ এটি হলো মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক বেসরকারি একটি সংস্থা। পরবর্তী প্রশ্ন বলছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে ব্রিটেনে। পরের প্রশ্ন বলছে, অন্ধকারকে অভিশাপ দেওয়ার চেয়ে মোমবাতি জ্বালানো অতি উত্তম, এটি কোন সংস্থার নীতিবাক্য? এটা হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বর্তমান মহাসচিব কে? ডক্টর অ্যাগনেস ক্যালমার্ট। পরের প্রশ্ন বলছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মূল লক্ষ্য কি? এর মূল লক্ষ্য হলো বিশ্বব্যাপী মানবাধিকার আন্দোলনকে প্রতিষ্ঠিত করা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাকে সর্বসম্মুখে তুলে ধরা ও তার সমাধানের ব্যবস্থা করা। পরের প্রশ্নটি বলছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কত সালে কে প্রতিষ্ঠা করে? ব্রিটেনে 1961 সালের জুলাই মাসে লন্ডনে ব্যারিস্টার পিটার বেনেনসন দ্বারা এটি প্রতিষ্ঠিত হয়েছিল। তোমাদের একটি কথা বলছি, আমাদের এই সমস্ত যে শর্ট প্রশ্নগুলো বলছি, এই শর্ট প্রশ্নের পিডিএফটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে। অবশ্যই তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেছো তোমরা তারা পেয়ে যাবে। আর যারা এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, আমাদের ডেসক্রিপশান লিঙ্কে দেওয়া থাকবে লিঙ্ক, তোমরা ওখান থেকে হোয়াটসঅ্যাপে জয়েন করে এই পিডিএফটা সংগ্রহ করতে পারবে। আর একটি কথা, যারা তোমরা 6th সেমিস্টারে পড়ছো বাংলা অথবা ইংলিশ মিডিয়াম, তোমাদের জন্য পুরো আমাদের এই যে বড় প্রশ্নে যে সাজেশানগুলো দেওয়া হয়েছে, সিসি 13, সিসি 14, সিসি সমস্ত পেপারগুলো, ডিএসসি যে পেপারগুলো দিয়েছি, সেগুলোর আমাদের একাডেমি থেকে তোমরা নোটস সংগ্রহ করতে পারবে, পুরো উত্তরপত্র তোমরা সংগ্রহ করতে পারবে। যদি তোমরা সেই উত্তরপত্রগুলো পেতে চাও তাহলে অবশ্যই নিচে দেওয়া ফোন নাম্বার 8620063339 এই নাম্বারে ফোন করতে হবে এবং একটা পেইড ব্যাচে তোমাদের জয়েন করতে হবে। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে, বিশ্ব পুরসমাজ কাকে বলে? বিশ্ব পুরসমাজ হলো এমন একটি ধারণা যেখানে কেবলমাত্র একটি দেশে নয়, বিভিন্ন দেশের মানব সমাজের মধ্যে একীকরণ ঘটে থাকে। পরমাণু অস্ত্র থেকে নিস্তার, পরিবেশ বিপর্যয় প্রতিরোধ, মারণব্যাধির প্রতিরোধ, সার্বজনীন মানবাধিকার রক্ষা, ঘরে বাইরে নারীকে মর্যাদা প্রতিষ্ঠা, সমস্ত কিছুর জন্য বিশেষত প্রতিটি মানুষের যে চেতনা, সংঘবদ্ধতা, আন্দোলন প্রয়োজন, তার পরিপ্রেক্ষিতে গড়ে উঠেছে এই বিশ্ব পুরসমাজ। তার উদ্দেশ্যটাও আমি কিন্তু বলে দিলাম। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে, G33 কোন সালে গঠিত হয়? 2003 সালে গঠিত হয়। কি? কানকুন মিনিস্টেরিয়াল কনফারেন্সের মধ্য দিয়ে। যদি বলে কোন কনফারেন্সের মধ্য দিয়ে, কানকুন কনফারেন্সের মধ্য দিয়ে এটি গঠিত হয়েছিল। তারপর বলছে, G33 এই গ্রুপে মোট কতগুলি দেশ রয়েছে? এই গ্রুপে 47টি দেশ এবং তার মধ্যে অন্যতম ভারত, চীন, ইন্দোনেশিয়া, পাকিস্তান, নাইজেরিয়া এবং ফিলিপিন্স। তোমাদের এই পার্টগুলো কিন্তু মনে রাখতে হবে। পরে যে প্রশ্নটি রয়েছে, UNFCCC এর পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মনে রাখার চেষ্টা করবে। UNFCCC এর সদর দপ্তর কোথায়? জার্মানির বর্ন-এ। UNFCCC কবে প্রতিষ্ঠিত হয়? 1992 সালে রিও ডি জেনিরোতে। বর্তমানে এর সদস্য সংখ্যা কটা? 198টি এর সদস্য সংখ্যা রয়েছে। পরের প্রশ্ন বলছে, QUAD এর পূর্ণরূপ কি?
QUAD এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হচ্ছে কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ। তারপরে প্রশ্নটি কি বলছে? QUAD এর সদস্য রাষ্ট্রগুলি কি কি? তার মধ্যে বলছে 4টি সদস্য রাষ্ট্র আছে। একটা হচ্ছে ইউনাইটেড নেশন বা যেটাকে আমরা বলি আমেরিকা, তারপরে আছে অস্ট্রেলিয়া, জাপান এবং ভারত। তার পরের প্রশ্ন বলছে দেখো QUAD কি? QUAD হলো বা কোয়াড হলেও ভারত, অস্ট্রেলিয়া, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত একটি বহুপাক্ষিক জোট। এটির একটি উত্তর উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলকে সমর্থন করার জন্য একটি ঐক্যবদ্ধ গোষ্ঠী। এখানে বলছে ওয়াশিংটন কনসেনসাস বলতে কি হলো? ওয়াশিংটন ঐক্যমত্য হলো উন্নয়নশীল দেশগুলির নতুন 10টি সুপারিশ সম্মিলিত একটি ক্ষেত্র। এটা একটু ভুল রয়েছে, তোমাদের আমি দেখে তোমাদের গ্রুপে জয়েন করবে, আমি অবশ্যই সেখানে বলে দেবো। মোটামুটি এটা মনে রাখবে 10টি একটা সুপারিশ সম্মিলিত একটি ক্ষেত্র, যে সমস্ত উন্নয়নশীল দেশগুলো রয়েছে তাদের। এর মূল উদ্দেশ্য হলো, উদ্দেশ্যও পড়তে পারে, এর মূল উদ্দেশ্য হলো মুক্ত বাজার ব্যবস্থা গড়ে তোলা। কি না? মুক্ত বাজার ব্যবস্থা গড়ে তোলা ও রাষ্ট্রের ক্ষমতাকে হ্রাস করা। পরের প্রশ্ন কি বলছে? সামান্য তীব্রতার সংঘাত বলতে কি বোঝো? সামান্য তীব্রতার সংঘাত বলতে কি বোঝো? বলছে সামান্য তীব্রতার সংঘাত বলতে বোঝায় একটি সামরিক সংঘাতকালে যা 2 বা ততোধিক রাষ্ট্রীয় বা অরাষ্ট্রীয় গোষ্ঠীর মধ্যে সামরিক সংঘাতের তীব্রতা কমানোর চেষ্টা করা হয়। এখানে নির্দিষ্ট রাষ্ট্রগুলির সামরিক বাহিনীর নির্দিষ্ট কোনো এলাকা ভিত্তি করে সামরিক নীতিগুলিকে সংঘর্ষের সাথে প্রয়োগ করে থাকে। পরের যে প্রশ্নটি বলছে দেখো 18 দাগে বাণিজ্য এবং বৈদেশিক শুল্ক সংক্রান্ত সাধারণ চুক্তি, যেটা আমরা গ্যাট বলে থাকি, এর দক্ষিণ এশিয়ার প্রতিষ্ঠাতা সদস্যের নাম করো। দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে কারা কারা প্রতিষ্ঠাতা সদস্য? 1948 সালে পয়লা জানুয়ারি বলতে 1 জানুয়ারি যে কথা যেটা বলা হচ্ছে, এটা প্রতিষ্ঠিত হয় 23 জন প্রতিষ্ঠাতা সদস্য নিয়ে, যার মধ্যে ভারত এবং পাকিস্তান হলো দক্ষিণ এশিয়ার 2 প্রতিষ্ঠাতা দেশ। ভারত এবং পাকিস্তান এরা কি না দক্ষিণ এশিয়ায় এদের অবস্থান করে। এরাই হচ্ছে গ্যাটের 2টো গুরুত্বপূর্ণ সদস্য, প্রতিষ্ঠাতা সদস্য। গ্যাটের পূর্ণরূপ কি না? বলছে জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেডস অ্যান্ড ট্রেড। মনে রাখবে, গ্যাটের পরবর্তী রূপ হয়ে বর্তমানে এখন কি নামে পরিণত হয়েছে? WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 1995 সালে। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা মনে রাখার চেষ্টা করবে। কত সালে ডাঙ্কেল খসড়া স্বাক্ষরিত হয়? কত সালে ডাঙ্কেল খসড়া স্বাক্ষরিত হয়? 1991 সালে ডাঙ্কেল খসড়া স্বাক্ষরিত হয়। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, পরবর্তী প্রশ্ন বলছে ডাঙ্কেল খসড়া কি? 1991 সালের ডিসেম্বর মাসে গ্যাটের ডিরেক্টর জেনারেল ডাঙ্কেল দীর্ঘদিনের বাণিজ্যিক প্রসার ঘটানোর উদ্দেশ্যে সংগঠিত গ্যাটের পূর্ব বৈঠকগুলির কোনো ঐক্যমতে পৌঁছতে না পারায় এবং এই অচলাবস্থান কাটিয়ে ওঠার উদ্দেশ্যে উর্দু বৈঠকের ভিত্তিতে একটি খসড়া প্রস্তাব তৈরি করেছিলেন, যা ডাঙ্কেল প্রস্তাব নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন বলছে কেইনসের অর্থনৈতিক মডেলের ধারণা কি? কেইনসীয় অর্থনৈতিক মডেলের কেন্দ্রীয় ধারণাটি হলো অর্থনৈতিক ওঠানামা নির্ভর করে সামগ্রিক চাহিদার ওপর। সামগ্রিক চাহিদার পরিবর্তন প্রত্যাশিত অপ্রত্যাশিত হোক না কেন, প্রকৃত উৎপাদন ও কর্মসংস্থানের উপর তাদের সবচেয়ে বড় স্বল্পমেয়াদী প্রভাব ও দামের ওপর নয়। তারপরে বলছে বর্তমান বিশ্ব রাজনীতিতে সার্বভৌমিকতা ধারণাটির একটি প্রধান সীমাবদ্ধতা লেখো। বলছে বিশ্বায়নের যুগে রাষ্ট্রে মুক্তবাজার অর্থনীতি চালু করায় সেখানে সমস্ত দেশের অবাধ যাতায়াত লক্ষ্য করা যায় এবং সেক্ষেত্রে রাষ্ট্রের ক্ষমতা সংকুচিত হয়ে পড়ে। একেবারে আমরা শেষের দিকে তোমাদের চলে গেছি। এখানে তোমরা দেখো রাষ্ট্রের অত্যাবশ্যক বৈশিষ্ট্য হিসেবে সার্বভৌমিকতাকে চরম ক্ষমতার ন্যায় হিসেবে কে প্রতিষ্ঠিত করেছে? বদিন। পরবর্তী প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির প্রসঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর উদারনীতিবাদের কেন্দ্রীয় ধারণা কি? কেন্দ্রীয় ধারণা হচ্ছে মুক্ত বাজার ব্যবস্থা গড়ে তোলা এবং রাষ্ট্রের ক্ষমতাকে সংকুচিত করা। পরের প্রশ্ন একটি বলছে ওয়েস্টফ্যালীয় জাতিরাষ্ট্র ব্যবস্থার একটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। ওয়েস্টফ্যালীয় জাতিরাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে যে জাতিরাষ্ট্রে জন্ম হয়েছিল
সেই রাষ্ট্রগুলিতে সার্বভৌম ক্ষমতা গড়ে উঠেছিল। আমরা জানি ওয়েস্টফিল্ড চুক্তির মধ্য দিয়ে মূলত সার্বভৌম ক্ষমতার যে প্রাধান্য সেটা প্রতিষ্ঠিত হয়েছিল। শান্তি চুক্তির পরে শুধুমাত্র জাতিরাষ্ট্রগুলি রাজতন্ত্র বা বংশানুক্রমিক নয়, বরং কিছুটা হলেও রাষ্ট্র গণতান্ত্রিক মর্যাদা পেতে থাকে। তোমাদের এখানে এই মূলত 27টা প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি। তাহলে কি এখান থেকে তোমাদের পুরোপুরি 100% তোমাদের কমন আসবে? না, প্রত্যেক বছর আমি তোমাদের বলে থাকি যে 100% তোমরা কিন্তু কমন পাবে। তাহলে কোথা থেকে পাবে? এখানে তোমাদের 27টা বা 30টা প্রশ্ন আমি তোমাদের দিচ্ছি এখান থেকে। আর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে থাম্বনেইলটা তোমাদের এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে 2023 সালে আমি A4 থেকে 2023 সালে যে প্রশ্নগুলো করিয়েছিলাম, মোটামুটি 60টা প্রশ্ন এখান থেকে, প্রায় 60টা প্রশ্ন আমি কিন্তু করিয়েছিলাম 2023 সালে। সেই প্রশ্ন প্লাস এই 30টি প্রশ্ন, অর্থাৎ তোমরা যে 90টি প্রশ্ন যদি তোমরা করো, এখান থেকে তোমরা সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। তোমাদের কোনো চিন্তা করার কারণ নেই। অর্থাৎ তোমাদের এই ভিডিওটি দেখার পাশাপাশি তোমাদেরকে কোন ভিডিওটি দেখতে হবে? আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওর লিঙ্ক এই ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে, কষ্ট করতে হবে না, ওখান থেকে ওই লিঙ্কে গিয়ে ওই ভিডিওটিও তোমরা দেখতে পাবে। ওই ভিডিওটি দেখলে আর এই ভিডিওটি, দুটো ভিডিও মিলে তোমরা পুরোপুরি এখান থেকে 100% কমন তোমরা পেয়ে যাবে। তাহলে A4 নিয়ে তোমাদের চিন্তা করার কারণ নেই। আর A4-এ তোমাদের যেটুকু বাকি থাকবে, যদি বাকি থেকে থাকে, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা অবশ্যই দিয়ে দেবো তোমাদের এখান থেকে নোটসগুলো, তাহলে তোমরা ভালো করে পড়তে পারবে। থ্যাংক ইউ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটিকে শেয়ার করবে, অনেক পরিমাণে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।